জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটা পোস্টকে ঘিরে বর্তমানে রাজনীতির মাঠ খুবই তোলপাড়। ২-৩ দিন আগে তার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করা হয়, যেই পোস্টে নারীদেরকে নিয়ে অবমাননা করা একটা কথা লেখা হয়। কিছুক্ষণ পর পোস্টটা ডিলিট করা হয় এবং জামাত ইসলাম এসে ব্রিফ করে সাংবাদিকদেরকে যে জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং হ্যাকাররা পোস্টটা দিয়েছিল। অন্যদিকে বিএনপি এই সুযোগটা লুফে নিয়ে তারা বলতেছে যে এই হ্যাক ট্যাক এগুলা নাটক, বাট আসলেই জামাতের আমির এ ধরনের অবমাননাকর পোস্ট দিয়েছেন। এখন আমরা যারা আম জনগণ, তারা আসলে কাকে বিশ্বাস করব? জামাত ইসলামকে বিশ্বাস করব নাকি বিএনপিকে বিশ্বাস করব? এই প্রশ্নটার উত্তরই আজকে আমরা খোঁজার চেষ্টা করব। পলিটিক্যালি না, আপনি যেই পলিটিক্যাল পার্টিরই হন না কেন সমস্যা নেই, এটা আমরা দেখার চেষ্টা করব হচ্ছে সাইবার সিকিউরিটির টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে জামাত যেই কথাটা বলতেছে এইটা আসলে সম্ভব কিনা। যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবো, আমার সামান্য একটা রেলিভেন্ট ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আমার নাম হচ্ছে নাজমুল হাসান জাবির। আমি একজন সিআইএসএম সার্টিফাইড সাইবার সিকিউরিটি ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। সেই সুবাদে বেশ হাই রিস্ক এবং লার্জ স্কেল সাইবার সিকিউরিটি প্রোগ্রাম এবং প্রজেক্ট ম্যানেজ করার সুযোগ হয়েছে। তো চলেন শুরু করি। কে সঠিক কথা বলতেছে এটা বোঝার একটা উপায় হচ্ছে যে কাদের কথাবার্তাটা কনসিস্টেন্ট। স্পেশালি এখানে জামাত ইসলাম যেই কথাটা বলতেছে যে তাদের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এই কথাটা আসলে কনসিস্টেন্ট কিনা, এইটা টেকনিক্যালি পসিবল কিনা, সাইবার সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে পসিবল কিনা, এবং তারা এর জন্য কতটুকু এভিডেন্স দিয়েছেন। ফুল এভিডেন্স হয়তো দেন নাই, কারণ এটা ফরেন্সিকের পরে বের হবে, বাট যতটুকু এভিডেন্স বলেছেন, যতটুকু স্টোরি তারা বলেছেন, সেইটার ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কি তারা সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। চলেন মূল ঘটনায় যাই। ঘটনাটা যেটা হয়েছে, জামাত যেভাবে বলেছে সেটা হচ্ছে যে জামাতের অফিসিয়াল একটা ইমেইলে একটা মেইল দেওয়া হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্টের ভবন থেকে বা প্রেসিডেন্টের অফিস থেকে। এই ইমেইলটা অ্যাকচুয়ালি ছিল একটা ফিশিং বা স্পিয়ার ফিশিং ইমেইল, যেইটার মাধ্যমে জামাতের আমিরের এক্স তথা টুইটার অ্যাকাউন্টের কন্ট্রোল নিয়ে সেখান থেকে হ্যাকাররা আপত্তিকর পোস্ট করেছে। এখন চলেন আমরা দেখি এটা আসলে কতটুকু বাস্তব এবং এটা আসলে পসিবল কিনা। প্রথমে হচ্ছে যে স্পুফড ইমেইল, এটা একটা কমন টেকনিক। এটা কি করা হয় যে ফেকিং আইডেন্টিটি, মানে হচ্ছে যে এটা দেখাবে যে খুবই রিলায়েবল ট্রাস্টওয়ার্থি একটা সোর্স থেকে ইমেইলটা আসতেছে। সো আপনি স্বাভাবিকভাবেই রিসিপিয়েন্ট হিসেবে বা ভিকটিম, আপনি তখন আপনি চিন্তা করবেন যে এটা তো রিলায়েবল। জামাতের যিনি অ্যাডমিন ছিলেন ওই ইমেইলের, তিনি স্বাভাবিকভাবে সেটা ওপেন করেছেন। এরপরের যেই টেকনিকটা করা হয়েছে সেটা হচ্ছে স্পিয়ার ফিশিং। স্পিয়ার ফিশিংটা হচ্ছে অনেকটা ফিশিংয়ের মতো। ফিশিংটা কি? ফিশিং অনেকটা মাছ ধরার মতো, আপনি টোপ ফেলে ফেলে মাছ ধরেন, তাই না? তো এইটাকে বলা হচ্ছে ফিশিং। ইমেইলে এরকম বিভিন্ন টোপ ফেলা হয় যেন মানুষের আইডি পাসওয়ার্ড এগুলো চুরি করে নিয়ে তাদের কাছ থেকে এই যে টাকা পয়সা নিয়ে নেওয়া যায় অথবা তাদের রিপুটেশনের ক্ষতি করা যায়, এসব কারণে এটা করা হয়। কিন্তু স্পিয়ার ফিশিংটা কি? স্পিয়ার ফিশিংটা হচ্ছে আপনার স্পিয়ার দিয়ে যুদ্ধ করে কারা দেখেন না, যে স্পিয়ার কাদেরকে মারা হয়? যারা একদম যুদ্ধের লিডার যারা, তাই না, মানে সেনাপতি লেভেলের মানুষগুলোকে কি দিয়ে হিট করা হয়? স্পিয়ার দিয়ে আঘাত করা হয়। এটা খুবই টার্গেটেড থাকে। সিমিলারলি এইখানে যে টেকনিকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি স্পিয়ার ফিশিং, অর্থাৎ জামাতের আমির একজন হাই প্রোফাইল লোক, তাকে টার্গেট করে এই ফিশিং ইমেইলটা দেওয়া হয়েছে। এরপরে বলছে যে ইমেইলটা যদি আপনি পড়ে দেখেন, ইমেইলটাতে বলছে যে এখানে একটা ইলেকশন নিয়ে, ন্যাশনাল ইলেকশন নিয়ে কেস স্টাডি আছে। অ্যাটাচমেন্টে দেখেন। স্বাভাবিকভাবেই যেহেতু প্রেসিডেন্টের অফিস থেকে ইমেইল আসছে এবং এটা ইলেকশন নিয়ে একটা কেস স্টাডি, তো যিনি ইমেইল হ্যান্ডেল করছিলেন তিনি সেটাতে ক্লিক করছেন। এইখানে হচ্ছে ঘটনাটা ঘটছে। এইটা অ্যাকচুয়ালি কোনো কেস স্টাডি ছিল না, বরঞ্চ এটা ছিল একটা মাইক্রোসফট অ্যাক্সেস একটা ফাইল, যেটাকে আপনি ম্যালিশিয়াস ছিল, এবং এটাকে অ্যাকচুয়ালি আপনি একটা সফটওয়্যার ধরতে পারেন। একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের উপরে আপনি ক্লিক করছেন, এটা অ্যাটাচমেন্ট না, তো এটা হচ্ছে একটা বরঞ্চ সফটওয়্যার। এটাতে ক্লিক করার সাথে সাথে ওই সফটওয়্যারটা রান হয়ে যায়।
আর ইন্টারেস্টিংলি আপনি এটা খেয়াল করবেন যে জামাত যেই ব্রিফিংটা করেছে সেখানে কিন্তু ইমেইলের স্ক্রিনশট বা অ্যাকচুয়াল ইমেইলটা দেখাইছেন, যেখানে .acc.dr ফাইল কিন্তু ওইখানে অ্যাটাচ করা ছিল, ওইখানে কোনো পিডিএফ বা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল অ্যাটাচ করা ছিল না। তো যাই হোক, এটা ছিল একটা সফটওয়্যার। তো এখানে যখন ক্লিক করছেন তখন সফটওয়্যারটা রান হয়েছে। রান হয়ে যেটা করছে যে এই সফটওয়্যার তার যে ব্রাউজার ছিল, ধরেন গুগল ক্রোম, এই ব্রাউজারে ঢুকছে। ব্রাউজারে ঢুকে ব্রাউজারে যেই সেশন টোকেনগুলা ছিল এই সেশন টোকেনগুলা চুরি করছে, এবং এই সেশন টোকেন দিয়া অ্যাকচুয়ালি তার এক্স অ্যাকাউন্টে ঢোকা পসিবল হয়েছে। এখন সেশন টোকেন এই জিনিসটা আসলে কি? সেশন টোকেনটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যখন আপনার ফেসবুক বলেন বা টুইটার বলেন বা ইউটিউব বলেন এই অ্যাকাউন্টগুলোতে ঢুকেন, তখন আপনি কি করেন? পাসওয়ার্ড দেন। অনেক ক্ষেত্রে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য আপনার অথেন্টিকেটর অ্যাপ থেকে একটা কোড দেন, অথবা আপনাকে তারা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠায়। এইটা যখন আপনি দেন তখন তারা আপনাকে একটা পারমিশন দেয় যে এই ব্রাউজার থেকে আপনি এখন টুইটার বা ফেসবুকের যতগুলি পেজেই যান না কেন আপনার কাছ থেকে আর পাসওয়ার্ড অথবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার কাছ থেকে আর চাওয়া হবে না। কেন? এটার অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আপনার বারবার পাসওয়ার্ড যদি আপনাকে দিতে হয়, এটা আপনার জন্য বিরক্তিকর একটা বিষয় হয়ে যাবে। সো এই কারণে তখন একটা টোকেন দেওয়া হয়। ওই টোকেনটা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ব্রাউজার থেকে ওই টোকেনটা দিয়ে ওই স্পেসিফিক অ্যাকাউন্টগুলিতে আপনি লগ ইন করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। এই ব্রাউজার সেশন টোকেনটা বোঝানোর জন্য আমি একটু 2টা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে আপনারা যারা এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে গেলে কি হয়? প্রথমে আপনি এয়ারপোর্টে ঢুকে কোথায় যান? চেক ইন কাউন্টারে যান। চেক ইন কাউন্টারে গেলে তারা কি করে? তারা আপনার পাসপোর্ট চেক করে যে আপনি আসলেই বিমানের টিকিট কাটছেন কিনা। তারা চেক করে আপনাকে তারা একটা বোর্ডিং পাস দেয়। আচ্ছা, এই বোর্ডিং পাসটা আপনি নিয়ে এর পরবর্তীতে সিকিউরিটি চেক ইনে যান। এর পরবর্তীতে গিয়ে আপনি কি করেন যে আপনার ইমিগ্রেশন পুলিশ যে আছে তাদের কাছে গিয়ে আপনি আবার আপনার বোর্ডিং পাসটা এবং পাসপোর্টটা আপনি দেখান। তারা সিকিউরিটি চেক করে সেখানে আরেকটা কি মারে? সিল মারে। এইবারে আপনার ট্রাভেল করার জন্য মূল ডকুমেন্ট হচ্ছে বোর্ডিং পাস। বোর্ডিং পাসটা থাকলে আপনি প্লেনে উঠতে পারবেন, আর বোর্ডিং পাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না? বিমানে উঠতে পারবেন না। এখন ধরেন আপনি এই 2টা স্টেপ পার করছেন, করার পরে আপনি গেছেন হচ্ছে কোথায়? ভিতরের রুমে গেছেন। এখন আপনি বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছেন। এই সময়ে আপনার বোর্ডিং পাসটা কেউ একজন চুরি করে নিছে, আপনার ব্যাগে থেকে কেউ একজন চুরি করে নিছে। এখন সে যদি বিমানে উঠতে চায় তাকে কিন্তু স্বাভাবিকভাবে বাধা দেওয়া হবে না, কারণ তার বোর্ডিং পাস দেখাচ্ছে যে সে সব কিছু চেক করে আসছে। এখন সে এইটার মাধ্যমে সে বিমানে উঠে অন্য দেশে চলে যাইতে পারে। ডকুমেন্টেশন বলবে কি যে আপনি অ্যাকচুয়ালি অন্য দেশে গেছেন বিমান উঠে, বাট বাস্তবে আপনি তখনও এয়ারপোর্টে বসে আছেন, আপনার বোর্ডিং পাস নিয়ে অন্যজন চলে গেছে। সিমিলারলি এই সেশন টোকেনটা যখন চুরি করা হয়, হ্যাকার যখন চুরি করে তখন সে তার নিজের ব্রাউজারে ওই সেশন টোকেনটা দিয়ে তার টুইটার বা এক্স অ্যাকাউন্টে ঢুকে পোস্ট করতে পারে। আরেকটা এক্সাম্পল দিই। একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন, আপনাকে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে। আপনি ইনভাইটেশন কার্ড বিয়ের অনুষ্ঠানের গেটে গিয়ে দেখাইছেন, তখন তারা আপনাকে বলছে যে ঠিক আছে আপনি ভিতরে যান। এরপর থেকে যত খাবার দাবার যত কিছুই দেখ, আপনাকে কিন্তু আর বারবার কি করবে না? চেক করবে না যে আপনার কাছে ইনভাইটেশন কার্ড আসলেই আছে কিনা, তাই না? এখন এবার চিন্তা করেন, এই যে আপনাকে যে এই পারমিশনটা দেওয়া হইলো, এই পারমিশনটাই হচ্ছে আপনার সেশন টোকেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন এই সেশন টোকেনটা ব্রাউজারের যে মেমোরি বা স্টোরেজ সেইখানে থাকে। সো এইখান থেকে ওই সফটওয়্যারটা কি করছে? এই সেশন টোকেনটা চুরি করছে, চুরি করে নিয়ে সে অ্যাকাউন্টে ঢুকছে, ঢুকে তারপরে পোস্টটা করছে। এখন টেকনিক্যালি এই জিনিসটা কি সাউন্ড? হ্যাঁ, এটা আসলে টেকনিক্যালি সাউন্ড। এটা শুনে মনে হয় যে ঘটনা শুনে মনে হয় যে এইটা আসলে এভাবে অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাকাউন্টে পোস্ট দেয়া সম্ভব। তবে কিছু প্রশ্ন এসেছে, যেমন ধরেন কিছু কিছু টিভি চ্যানেলে কিছু কিছু বিশেষজ্ঞ বা কিছু কিছু ওপিনিয়ন আসতেছে, যারা কিছু প্রশ্ন তুলতেছে, তারা এই বিষয়টাকে সন্দেহ করতেছে। চলেন এই প্রশ্নগুলোর মেরিট আসলে আমরা দেখার চেষ্টা করি। টিভিতে কিছু লোক বলতেছে বা কমেন্টে অনেকে বলতেছেন যে সেশন হাইজ্যাকের মাধ্যমে যদি অ্যাকাউন্টের কন্ট্রোল নেওয়া হয় তাহলে সেখান থেকে কোনো পোস্ট করা যায় না। এটা কি আসলে সঠিক? ইটস নট ট্রু। কারণ আপনাকে যে এই যে বোর্ডিং পাসের যে এক্সাম্পলটা দিলাম, ওই বোর্ডিং পাস নিয়ে যেমন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, যে মানে আপনি একজন ভ্যালিড ট্রাভেলার হিসেবে যা যা করা
সম্ভব সব করতে পারেন। সিমিলারলি আপনি যখন পাসওয়ার্ড এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের পরের যেই সেশন টোকেন সেইটা যদি আপনি কন্ট্রোলে নেন, তাহলে আপনি পোস্ট থেকে শুরু করে একজন অ্যাকাউন্টের ওনার যা যা করতে পারেন সবই আপনার পক্ষে করা পসিবল। আরেকটা প্রশ্ন আসছে জামাতের ব্যাপারে করা হচ্ছে, আচ্ছা আপনারা বলতেছেন যে আইডি হ্যাক হয়েছে, তো আইডি হ্যাক হইলে তো 24 আওয়ার্সের আগে রিকভারি করা পসিবল না। বাট দ্যাটস অলসো নট অলওয়েজ নেসেসারিলি ট্রু। কারণ এখানে জামাতের যে ব্যাখ্যা দিছে সেই ব্যাখ্যাটার দিকে যদি তাকাই আমরা, তারা কি বলতেছে যে পাসওয়ার্ড তারা চেঞ্জ করছে। তারা যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে থাকে এবং যেসব ডিভাইসে অলরেডি লগ ইন করা আছে ওই ডিভাইসগুলো থেকে যদি লগ আউট করে ফেলে, তখন অ্যাকাউন্টের কন্ট্রোলটা কি আবার ফিরে আসে, যে অরিজিনাল অ্যাকাউন্ট ওনার তার কাছে ফিরে আসে। সো এটার জন্য আসলে 24 আওয়ার্স দরকার নাই, এটা অনেক অল্প সময়ে এটা পসিবল। আপনারা নিজেরাও অনেক ক্ষেত্রে হয়তো খেয়াল করে দেখবেন বা আপনারা নিজেরা করেছেন যে অনেক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কন্ট্রোল হারায় যায় বা ফেসবুকের যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, ফেসবুক কিন্তু আপনাকে একটা অপশন দেয় যে আপনি যতগুলো ডিভাইসে লগ ইন করা আছে আপনি সবগুলো থেকে লগ আউট করে ফেলতে চান কিনা। আপনি যদি এই অপশনটা ক্লিক করেন, লাইক আপনি যদি আপনার কম্পিউটার দিয়ে এটা করেন, তাহলে আপনার মোবাইলেও যদি লগ ইন করা থাকে তাহলে সেটা কিন্তু আপনার লগ আউট হয়ে যায়, তখন হ্যাকারের কন্ট্রোলটা কি হয়ে যায়, চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে পাসওয়ার্ড তারপরে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার পরেও কিভাবে হ্যাক হইতে পারে। এটাও তো অনেকে প্রশ্ন করছেন যে জামাতের আমিরের মতো একটা হাই প্রোফাইল মানুষের অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হইতে পারে, তারা তো ডেফিনেটলি সিকিউরিটি নিশ্চিত করে রাখছে। হ্যাঁ, এটা ট্রু। অ্যাকচুয়ালি আমরা জানি না যে তারা কতটুকু সিকিউরিটি ওইখানে রাখছেন, বাট ইভেন ইফ সিকিউরিটি তাদের থাকে তারপরেও এটা আসলে হ্যাক হওয়া পসিবল যদি কমপ্লিট সিকিউরিটি না থাকে। সেটা কি, আপনি সেশন টোকেন যদি আপনি হাইজ্যাক করেন, তাইলে যেটা হয় যে অ্যাকচুয়ালি তো আপনি ভ্যালিড ইউজার হিসেবে আপনাকে ওই টোকেনটা দেয়া হয়েছে, কারণ আপনাকে পাসওয়ার্ড অলরেডি আপনি দিছেন, আপনি অলরেডি আপনার ওটিপি যেটা সেই নাম্বারটাও দিছেন। হ্যাঁ, এইটা দেওয়ার পরে কিন্তু আপনাকে টোকেনটা দেয়া হয়েছে। সো এইটা স্মার্ট স্ট্র্যাটেজি, যেই হ্যাক করুক না কেন স্মার্ট স্ট্র্যাটেজি, যে কারণ এরকম হাই প্রোফাইল মানুষজনের ডেফিনেটলি পাসওয়ার্ড অনেক স্ট্রং থাকবে, সুতরাং তারা গেস করার চেষ্টা করে নাই। এরপরে হচ্ছে যে ডেফিনেটলি তাদের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কথা, সেই কারণে হয়তো ওই চেষ্টাটা তারা করে নাই। তারা বরঞ্চ একটা স্মার্ট মুভ নিছে যে ডাইরেক্ট পাসওয়ার্ড এবং ওটিপি দেওয়ার পরের যে স্টেজটা ওই জায়গা থেকে তারা চুরি করেছে। সো ওভারঅল জামাত ইসলামী যেই ব্যাখ্যাটা দিয়েছে, এই ব্যাখ্যাটা সাইবার সিকিউরিটি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সাউন্ড মনে হয় যে এটা সম্ভব। ফাইনাল রেজাল্টটা অ্যাকচুয়ালি ফরেন্সিক অ্যানালাইসিসের পরে আসবে। তারা নাকি অলরেডি জিডি করেছেন এবং তারা পুলিশের যে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট তাদের কাছে অলরেডি ফরেন্সিকের জন্য এভিডেন্সগুলি তারা হ্যান্ড ওভার করেছেন। সো ফাইনাল রিপোর্টটা আমরা দেখতে পারবো পরে, আশা করা যায়। তবে সোফার দেখে মনে হচ্ছে জামাতের যেই ব্যাখ্যা সেইটা বরঞ্চ কনসিস্টেন্ট। তাদের অ্যাকাউন্ট সম্ভবত হ্যাকই হয়েছিল, লাইক মোস্ট প্রবলি তাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল। এখন আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি বা সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি লেভেলে যারা কাজ করি বিশেষ করে, তাদের জন্য এখানে আসলে শিক্ষণীয়টা কী, এবং এরকম হাই প্রোফাইল বা হাই রিস্ক যেই অ্যাকাউন্টগুলিকে আসলে কিভাবে প্রোটেকশন দেওয়া উচিত, এইগুলোকে আসলে মাল্টি লেয়ার্ড সিকিউরিটিতে রাখা উচিত। কারণ হচ্ছে যে একবার যদি এই অ্যাকাউন্টগুলি হ্যাক হয় বা এরকম ডিভাইসগুলির কন্ট্রোল অ্যাটাকাররা পেয়ে যায়, তাহলে ক্ষতিটা কিন্তু অনেক বেশি হয়। লাইক রিপুটেশনাল যেই ড্যামেজটা হয় অথবা ফাইন্যান্সিয়াল যেই ক্ষতিটা হয়, এটা কিন্তু অনেক বেশি হয়। সুতরাং এই রিস্কগুলোকে আগে থেকে মিটিগেট করে রাখা উচিত। আমি বলছি না যে জামাতের যেই সাইবার সিকিউরিটি টিম তারা করেন নাই, এত কিছু করার পরেও আসলে এই অ্যাটাকগুলো হইতে পারে। বাট লেটস লুক অ্যাট দ্য টেকনিক্যাল কন্ট্রোলস। আপনার প্রথমত ইমেইল লেয়ারে একটা কন্ট্রোল থাকা উচিত, যেটার মাধ্যমে আপনি অ্যাডভান্সড ফিশিং ডিটেকশন করতে পারবেন। যেই অ্যাটাচমেন্টগুলি আছে এই অ্যাটাচমেন্টগুলিকে যেন স্যান্ডবক্সে ওপেন করা যায়, যেন এই স্যান্ডবক্সে ওপেনের মাধ্যমে এই সফটওয়্যারটাকে তখন ইম্পর্টেন্ট যেই ডেটা আছে সেই ডেটাগুলি চুরি থেকে কি করা যায়, প্রতিরোধ করা যায়। এরপরে হচ্ছে যে আপনার ডিভাইস লেভেলের একটা সিকিউরিটি লাগে, যেটাকে আমরা এন্ড পয়েন্ট সিকিউরিটি বলি, যেটা আপনার কম্পিউটারে থাকে। হ্যাঁ, এরপরে ব্রাউজার লেভেলে ক্রেডেনশিয়াল এবং কুকিজ থেফটের জন্য যে প্রোটেকশনগুলো, এই প্রোটেকশনগুলো নিশ্চিত করা যাইতে পারে। আমি স্পেসিফিক টুলের নাম বলতেছি না, কারণ টুলের নাম বললে তাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, সো আমি টুলগুলি বলবো না। এরপরে অ্যাকাউন্টের রিস্ক বেসড অথেন্টিকেশন চালু করা যাইতে পারে। এরপরে হচ্ছে যে আপনার সেশনগুলোকে
যে শর্টার সেশন লাইফ টাইম করার যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে সেগুলোও করা যাইতে পারে। কিন্তু এত কিছুর পরেও হয়তো এই সব ধরনের কন্ট্রোল জামাতের আমিরের অ্যাকাউন্টের জন্য বা যে ডিভাইস থেকে চালনা করা হয় সেটাতে থাকার কথা, কিন্তু এর পরেও কিন্তু আপনার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে যে বর্তমান দুনিয়াতে যে হ্যাকিংগুলি হয়, এই হ্যাকিংগুলির সবচেয়ে কমন টেকনিক হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে হচ্ছে লাইক আপনাকে একজন ফোন দিছে বা ইমেইল দিছে, দেখে মনে হচ্ছে যে লোকটা একটা প্রপার অথরিটি থেকে ফোন দিছে, আপনার যে ইনফরমেশনগুলি চাচ্ছে সেই ইনফরমেশনগুলি দরকার। লাইক অনেক সময় যেমন ধরেন ব্যাংক থেকে কল দিতে পারে, আপনাকে কল দিছে, কল দিয়ে বলতেছে ব্যাংক থেকে কল দিছি, আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, আপনার এই ইনফরমেশন লাগবে। আপনি তখন আপনার বেসিক ইনফরমেশনগুলো যদি দিয়ে দেন, লাইক আপনার জন্ম তারিখ, আপনার নাম, পিতার নাম, এইগুলা দিয়ে তারা কিন্তু আপনার টাকা ট্রান্সফার করে চুরি করে নিয়ে যাইতে পারে। এগুলো পসিবল। সো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি। এবং বিভিন্ন আননোন যদি অ্যাটাচমেন্ট হয়, লাইক এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে .acc.adr এরকম একটা ফাইল খুবই স্ট্রং রেড ফ্ল্যাগ, এগুলি ওপেন করা উচিত না। এরপরে হচ্ছে পাসওয়ার্ডগুলো যেন আপনি রিইউজ না করেন। সেম পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করলে আপনার এক জায়গায় যদি এটা হ্যাক হয়ে যায়, একজন যদি পাসওয়ার্ড এক জায়গা থেকে জেনে নেয়, তাহলে আপনার হয়তো ইম্পর্টেন্ট জায়গা থেকে কি টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে। কথার কথা, লাইক আপনার ফেসবুক পাসওয়ার্ড আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি একই হয়, তাহলে ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায়, তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে সে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কী করে নিতে পারে, টাকা পয়সা ট্রান্সফার করে নিতে পারে। আর সিস্টেম সবসময় আপডেটেড রাখা এবং যে ধরনের সিকিউরিটিগুলি ইনস্টল করে রাখা। ওভারঅল আমাদের কি টেক অ্যাওয়ে এখান থেকে কি কি? এক নম্বর হচ্ছে আমরা বলছি যে জামাতের ব্যাখ্যা কনসিস্টেন্ট মনে হয়েছে এবং আমার ধারণা তাদের অ্যাকাউন্ট আসলেই হ্যাক হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে মডার্ন সাইবার সিকিউরিটি অ্যাটাকগুলি আপনার সিস্টেম ব্রেক করার চেষ্টা করে না, বরঞ্চ তারা ট্রাস্ট এবং অ্যাক্টিভ সেশনগুলোকে কী করার চেষ্টা করে, এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অনেক বেশি করে। এজন্য মডার্ন সাইবার সিকিউরিটিতে ডিফেন্সগুলো মাল্টি লেয়ার্ড ডিফেন্স থাকে, একটু আগে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো আশা করি এবার সাধারণ জনগণ আমরা সঠিকভাবে বুঝতে পারছি যে ঘটনাটা আসলে কি হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।